SureCash সরকারি ভাতা, উপবৃত্তি ও অন্যান্য সরকারি লেনদেনে একসময় বহুল ব্যবহৃত একটি এমএফএস। বিকাশ, নগদ কিংবা উপায়ের মতো SureCashও এমএফএস প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের যাত্রা শুরু করে। তবে অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেখানে দেশের সাধারণ জনগণকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনার দিকে বেশি ফোকাস করেছে, সেখানে SureCash সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের লেনদেনকে ডিজিটাইজ করার দিকে বেশি ফোকাস করেছিল। যদিও গত কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে SureCash নিয়ে বিভিন্ন গুঞ্জন সকলের সামনে উঠে এসেছে। 2016 সালে রূপালী ব্যাংক SureCashের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ করতে শুরু করলেও অনেক শিক্ষার্থীর টাকাই SureCashে আটকে আছে অভিযোগে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন SureCashের বিরুদ্ধে ওয়ার্নিংও ইস্যু করেছিল। এছাড়া একসময় 5টি ব্যাংক SureCashের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করলেও বর্তমানে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকই SureCashের মাধ্যমে এমএফএস সেবা দিচ্ছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো আদতে SureCashের কি হয়েছে। SureCashের প্রতিষ্ঠাতা এবং সিইও ডক্টর শাহাদাত খানের জন্ম 1967 সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তিনি খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। গ্র্যাজুয়েশন শেষে তিনি বুয়েটের সিএসই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী বছরেই কানাডিয়ান কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে হায়ার স্টাডির জন্য ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে চলে যান। পরবর্তীতে সেখানকার একটি স্টার্টআপে যোগ দেন এবং মাত্র 3 বছরেই তিনি স্টার্টআপটির সিটিও হিসেবে নিযুক্ত হন। 2006 সালে বাংলাদেশে প্রতিষ্ঠানটির একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করার জন্য তিনি দেশে চলে আসেন। বাংলাদেশে আসার পর তিনি লক্ষ্য করলেন বাংলাদেশের আইটি এক্সপার্টরা জাপান, ইউএসএ এবং ইউকের মতো বিদেশি ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার ডেভেলপ করলেও সেগুলো দেশে একেবারেই ব্যবহার হয় না। যার প্রেক্ষিতে তিনি বাংলাদেশের জনগণের জন্য কী ধরনের প্রোডাক্ট ডেভেলপ করা যায় তা নিয়ে ভাবতে শুরু করেন। তিনি খেয়াল করলেন যে ইতোমধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার বাড়তে শুরু করলেও দেশের মাত্র 30% জনগণ ফিন্যান্সিয়াল সার্ভিসের আওতাধীন। মূলত এই জনগোষ্ঠীকে মোবাইলের মাধ্যমে ফিন্যান্সিয়াল সার্ভিস দিতেই SureCashের আইডিয়াটি সামনে আসে। 2010 সালে খিলগাঁয়ে নিজের বাসাতেই SureCash নিয়ে কাজ শুরু করেন ডক্টর শাহাদাত খান। এর কয়েক মাস পর তিনি মহাখালীতে একটি অফিস নেন এবং 2 জন এমপ্লয়ি হায়ার করেন। তার আইডিয়াটি মূলত ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে SureCash পেমেন্ট প্ল্যাটফর্ম ও সফটওয়্যার তৈরি, ব্যাক এন্ড সাপোর্ট, এজেন্ট নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিজনেস ডেভেলপমেন্ট এবং যৌথ মার্কেটিং ক্যাম্পেইনগুলো রান করবে এবং যে কোনো ব্যাংক SureCashের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের কাস্টমারদের মোবাইল ব্যাংকিং সেবা অফার করতে পারবে। 2012 সালের মার্চ মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের সাথে কোলাবোরেশনের যাত্রা শুরু হয় SureCashের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবাটির নাম দেওয়া হয়েছিল FSIBL ফার্স্ট পে SureCash। সে সময় অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা যেখানে পার্সন টু পার্সন বা একজন থেকে আরেকজনের কাছে টাকা পাঠানোর দিকে বেশি গুরুত্ব দিয়েছিল, সেখানে SureCash সরকারি বিভিন্ন পেমেন্ট, স্কুল কলেজের ফি পেমেন্টের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিল। 2013 সালের মে মাসে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকও SureCashের প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংকটির কাস্টমারদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে শুরু করে। 2014 সালে SureCash ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কোলাবোরেশনে ফার্স্ট পে SureCash গ্রাহকদের জন্য ওয়াসার বিল পেমেন্টের সেবা নিয়ে আসে। সে বছরই যমুনা ব্যাংকও SureCashের প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সার্ভিস দিতে শুরু করে। 2015 সালের এপ্রিল মাসে সিরিজ বি রাউন্ডে ওসাইরিস গ্রুপ থেকে $7 মিলিয়ন ইনভেস্টমেন্ট রেজ করে SureCash। অবশ্য এর আগে সিরিজ এ রাউন্ডে জাপানের একদল ই-কমার্স ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকেও ইনভেস্টমেন্ট পেয়েছিল SureCash। একই বছর অক্টোবর মাসে ঢাকার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মোবাইলে বেতন পরিশোধের সুবিধার্থে বিসিবি ব্যাংক SureCashের মাধ্যমে পেমেন্ট সিস্টেম লঞ্চ করে। এছাড়াও আনসার বাহিনীর স্যালারি ডিসবার্সমেন্টের জন্য আনসার ভিডিবি ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় SureCash। ডিসেম্বর মাসে এমপ্লয়ীদের স্যালারি ডিসবার্সমেন্ট এবং কাস্টমারদের ইন্স্যুরেন্সের ইনস্টলমেন্ট পেমেন্ট আরও সহজ করতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সাথে SureCashের একটি এগ্রিমেন্ট হয় এবং একই মাসে বাংলাদেশ ব্যাংক আদর্শ হাই স্কুলও তাদের শিক্ষার্থীদের স্কুলের ফি পেমেন্টের জন্য SureCashের সাথে এগ্রিমেন্ট করে। সে বছর ওভারঅল পারফরমেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স পেতে সক্ষম হয় প্ল্যাটফর্মটি। 2016 সালে গ্রামীণ শক্তির 1.6 মিলিয়ন রুরাল কাস্টমারকে SureCash ব্যবহার করে ইনস্টলমেন্ট পে করার সুবিধা দিতে SureCashের সাথে MOU সাইন করে। একই বছর কিউবিও তাদের ইন্টারনেটের বিল কালেকশনের জন্য SureCash ব্যবহার করতে শুরু করে। বাংলাদেশের সর্ববৃহৎ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তাদের ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমকে অনলাইন ভিত্তিক করার জন্য SureCashের সাথে মেমোরেন্ডামও সাইন করে। এছাড়াও ঢাকা কলেজ, সরকারি তিতুমির কলেজ সহ আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টদের বেতন পেমেন্টের জন্য SureCash এবং প্ল্যাটফর্মটির পার্টনার ব্যাংকগুলোর সাথেও চুক্তিবদ্ধ হতে থাকে।
এদিকে সে বছরই দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকও তাদের গ্রাহকদেরকে মোবাইল ব্যাংকিং সেবা দিতে SureCashের সাথে চুক্তিবদ্ধ হয় এবং রূপালী ব্যাংক SureCash অ্যাপটি লঞ্চ করা হয়। এরপর জুন মাসে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর রূপালী ব্যাংক SureCashের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের জন্য চুক্তি হয়, যার প্রেক্ষিতে 2017 সাল থেকে SureCashের প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা দেশে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করতে শুরু করে রূপালী ব্যাংক SureCash। পরবর্তীতে SureCash ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর জন্য পেমেন্ট গেটওয়ে হিসেবেও কাজ করতে শুরু করে। প্রথমে বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম SureCashের সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে তাদের কাস্টমারদের জন্য অনলাইনে পেমেন্ট সার্ভিস লঞ্চ করে। এর পাশাপাশি লন্ডন বেসড অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেজার সাথেও পার্টনারশিপে যায় SureCash। এতে করে পেজা মেম্বাররা SureCashের এজেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ জমা থেকে শুরু করে অন্যান্য ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস সম্পন্ন করতে পারত, যেখানে বাংলাদেশ কমার্স ব্যাংক ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছিল। 2017 সালে SureCashের সিগনিফিক্যান্ট কোলাবোরেশনের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কোলাবোরেশন হচ্ছে সরকারের A2I প্রজেক্টের সাথে পার্টনারশিপ। 2018 সালে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তাদের ফুটবল দলের কোচ এবং অন্যান্য প্লেয়ারদের বেতন ডিসবার্সমেন্টের জন্য SureCash ব্যবহার করতে শুরু করে। এছাড়া পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে পুনর্বাসিত প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাভাতাও প্রদান করা হতো SureCashের মাধ্যমে। একই বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং রূপালী ব্যাংকের সাথে এজেন্ট হিসেবে SureCashের একটি ট্রাই-পার্টি চুক্তি হয়, যে চুক্তির ভিত্তিতে বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশনের অধীনে থাকা সকল হোটেল এবং মোটেলের রিজার্ভেশন ও বুকিংয়ের কাজ SureCashের মাধ্যমে করা যাবে। এর পাশাপাশি স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্টের অধীনে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদান করা হচ্ছে, সেখানে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংকের সাথেও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ডিসবার্স করার জন্য SureCash পার্টনারশিপে যায়। 2019 সালে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পিকমি তাদের রাইড শেয়ারিং ফি কালেকশন এবং রাইডারদের কমিশন দেওয়ার জন্য SureCashের সাথে এগ্রিমেন্ট করে। একই বছর দেশের লিডিং ফিনটেক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার SSL এর সাথেও এগ্রিমেন্ট সাইন করে SureCash। তাছাড়া বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের সাথেও বিদ্যুৎ বিল কালেকশনের জন্য SureCashের সাথে এগ্রিমেন্ট হয়। বর্তমানে SureCashের 2 কোটি সাবস্ক্রাইবার এবং 1,80,000 এজেন্ট রয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি ইনভেস্টিগেশনে উঠে আসে 2016 সাল থেকে এখন পর্যন্ত SureCashে প্রায় 19 লক্ষ অ্যাকাউন্ট পেন্ডিং রয়েছে, যেখানে শিক্ষার্থীদের উপবৃত্তির 120 কোটি টাকা আটকে আছে। যেহেতু রূপালী ব্যাংক SureCashের সাথে ত্রিপাক্ষিক চুক্তিতে এই শিক্ষাবৃত্তি ডিসবার্স করার দায়িত্বে ছিল, সেহেতু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রূপালী ব্যাংকের ম্যানেজমেন্টের কাছে এই বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংক এ ব্যাপারে কোনো প্রকার তথ্য দিতে পারেনি। এছাড়াও এই বিশাল অঙ্কের অর্থ শিক্ষার্থীদের কাছে না পৌঁছানোর বিষয়টিও রূপালী ব্যাংক কিংবা SureCash প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরকে অবগত করেনি। SureCashের সিইও শাহাদাত খানের বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাৎকার সূত্রে জানা যায়, পেন্ডিং অ্যাকাউন্টগুলো শিক্ষার্থীর সিম কার্ড হারিয়ে যাওয়ার কারণে স্কুল হেডমাস্টারের অনুরোধে পেন্ডিং রাখা হয়েছে। এমনকি অনেক পরিবারই তাদের শিক্ষাবৃত্তির টাকা ইচ্ছাকৃতভাবেই উত্তোলন করেনি। এছাড়া যমুনা নিউজের একটি তথ্যসূত্রে SureCashের পেন্ডিং অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ এবং ক্যাশ-ইন ব্যতীত অন্য কোনো প্রকার ট্রানজ্যাকশনের সুযোগ না থাকলেও এই পেন্ডিং অ্যাকাউন্টগুলো থেকে প্রায় 76 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে শাহাদাত খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অ্যাকাউন্টগুলো পেন্ডিং হওয়ার আগেই শিক্ষার্থীরা এই টাকাগুলো উত্তোলন করেছে। MFS নীতিমালা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের NID কার্ড থাকা বাধ্যতামূলক। কিন্তু যমুনা নিউজের একটি তথ্যসূত্রে SureCashের 2 কোটি গ্রাহকের মধ্যে 60 লক্ষ গ্রাহকেরই কোনো NID কার্ড নেই। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি ইনভেস্টিগেশন অনুযায়ী 3 লক্ষ NID কার্ড ব্যবহার করে SureCashের একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। রিপোর্টটিতে আরও জানানো হয়, SureCashের 1,80,000 এজেন্টের মধ্যে প্রায় 10,000 এজেন্টেরই ভ্যালিড NID কার্ড নেই। এদিকে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি তথ্যসূত্রে একটি NID কার্ড দিয়ে যে একাধিক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, এটি ভেরিফাই করার জন্য SureCashের সফটওয়্যারে আদতে কোনো বিল্ট ইন সিস্টেমই নেই। SureCash কর্তৃপক্ষ জানায়, কাস্টমারদের NID কার্ড না থাকার জন্য তারা দায়বদ্ধ না, বরং কাস্টমারদের KYC ভেরিফিকেশনের কাজটি আদতে রূপালী ব্যাংকের। KYC ভেরিফিকেশনের ব্যাপারে রূপালী ব্যাংকে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, শিক্ষাবৃত্তি প্রদানের জন্য প্রতি বছর প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর রূপালী ব্যাংকের কাছে তাদের শিক্ষার্থীদের নামের লিস্ট, ঠিকানা ও মোবাইল ব্যাংকিং নাম্বার প্রদান করত। ফলে রূপালী ব্যাংকও আলাদা করে KYC অথবা NID কার্ড ভেরিফিকেশনের প্রয়োজন মনে করেনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি তথ্যসূত্রে বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টিগেশন অনুযায়ী SureCashের 37টি অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্স থাকার কথা জানা গেছে। নেগেটিভ ব্যালেন্স থাকার অর্থ হলো কাস্টমারদের অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ রয়েছে তার থেকে বেশি পরিমাণ অর্থ তারা উত্তোলন করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, SureCashের সফটওয়্যারে ত্রুটি থাকার কারণে কাস্টমাররা মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে বেশি টাকা উত্তোলন করতে পেরেছে। এ ব্যাপারে SureCashের কর্তৃপক্ষ জানায়, 2 কোটি কাস্টমারের অ্যাকাউন্ট ম্যানেজ করতে গিয়ে মাত্র 37টি কাস্টমারের অ্যাকাউন্টে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত নেগেটিভ ব্যালেন্স রয়েছে, যা পরবর্তীতে সলভ করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ ব্যাংক কর্তৃক এমএফএস বিজনেসের জন্য প্রদত্ত দিক নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী শেয়ারক্যাশ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ট্রানজ্যাকশন লিমিট এবং মোবাইল ওয়ালেট ব্যালেন্স সীমার নীতি লঙ্ঘন করেছে। এমএফএস রেগুলেশন অনুযায়ী এজেন্ট ওয়ালেট এবং ডিস্ট্রিবিউশন ওয়ালেটে ইস্যুকৃত মানির বিপরীতে জমাকৃত অর্থের পরিমাণ সমান হতে হবে। কিন্তু শেয়ারক্যাশের এজেন্ট ব্যাংকিং হিসেবে প্রায় 5 কোটি টাকার গরমিল রয়েছে, যা প্রমাণিত হলে অবৈধ মানি লন্ডারিং হিসেবেও আখ্যায়িত করা হতে পারে। এসব ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময় শেয়ারক্যাশের সাথে জড়িত ব্যাংকগুলো একে একে শেয়ারক্যাশের সাথে থাকা অপারেশন বন্ধ করে দিতে থাকে। বর্তমানে একমাত্র রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকই শেয়ারক্যাশের মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। অন্যদিকে বিজনেস পোস্টকে দেওয়া একটি ইন্টারভিউতে প্রগতি সিস্টেমসের সিইও জানান, কোম্পানিটি শেয়ারক্যাশের অপারেশনের সাথে এখন আর যুক্ত নেই। একটি সিস্টার কনসার্নের মাধ্যমে কোম্পানিটি শেয়ারক্যাশ প্ল্যাটফর্মের সফটওয়্যার সার্ভিস ও সলিউশনগুলো রূপালী ব্যাংককে প্রোভাইড করে আসছে। বর্তমানে প্রগতি সিস্টেমস লিমিটেড মূলত দেশীয় এসএমই প্ল্যাটফর্মগুলোর হিসাব রক্ষণের জন্য ট্যালি খাতা এবং ডিজিটাল পেমেন্ট সার্ভিস দিতে ট্যালিপে নিয়েই কাজ করছে।